E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস। হ্যালো ম্যাম। বসো। কি করছিলে? কথা বলছিলে? বসো। কথা কেন বলি আমরা? কথা বলে আমরা মনের ভাব প্রকাশ করি। বাহ, বসো। কথা বলে আমরা মনের ভাব প্রকাশ করি, কিন্তু এই কথাগুলো আমরা কি করে বলি? কখনো ছোট ছোট বাক্য, কখনো বড় বড় বাক্যর মাধ্যমে আমরা কথা বলে মনের ভাব প্রকাশ করি। আচ্ছা, বলতে পারো এই বাক্যগুলো কি দিয়ে তৈরি হয়? বিভিন্ন পদ দিয়ে। গুড, বসো। বিভিন্ন পদ দিয়ে বাক্য তৈরি হয়, কিন্তু এই পদগুলির মধ্যে কোন পদ ছাড়া বাক্য অসম্পূর্ণ থাকে, বাক্য তার সম্পূর্ণতা লাভ করে না, সেটা জানো? সেটা হচ্ছে ক্রিয়াপদ। তার নাম কি? ক্রিয়াপদ। বাক্যে এই ক্রিয়াপদের অবস্থানটি কোথায়, বা এই ক্রিয়াপদের সঙ্গে বাক্যে যে বিভিন্ন পদ দিয়ে আমরা বাক্য তৈরি করে বললো, তাহলে এই বিভিন্ন পদগুলোর সঙ্গে বাক্যের কি সম্বন্ধ, এটাকে, এই অংশটিকে ব্যাকরণের বলা হয় কারক। তাহলে আমরা আজকে কারক সম্পর্কে জানব। কেমন? কারক সম্পর্কে জানতে গেলে দেখা যাক বাক্যে ক্রিয়াপদটি কিরকম ভাবে ব্যবহার হয়। যেমন ধরো, ছেলেটি মাঠে বল খেলছে। বলতে পারো এখানে ক্রিয়াপদ কোনটি? খেলছে। গুড। খেলছে হচ্ছে ক্রিয়াপদ। তাহলে খেলছে যেহেতু ক্রিয়াপদ, খেলছেকে যদি আমি প্রশ্ন করি, কে খেলছে? ছেলেটি। ছেলেটি। কি খেলছে? বল খেলছে। বল খেলছে। বসো। কোথায় খেলছে? মাঠে খেলছে। মাঠে খেলছে। এবার দেখো, তাহলে এটা হচ্ছে ক্রিয়াপদ। এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে বাক্যটা হবে না। কি হবে? তাহলে ছেলেটি মাঠে বল, ছেলেটি নিজেই বল হয়ে যাবে, খেলা আর তার হবে না। তাহলে আমরা কি দেখলাম? এটা হচ্ছে ক্রিয়াপদ, আর এই ক্রিয়াপদটা ছাড়া এই বাক্যটা সম্পূর্ণ হয় না। তাহলে ছেলেটির সঙ্গে এই ক্রিয়াপদের সঙ্গে এই প্রত্যেকটা পদের সম্পর্ক রয়েছে, সম্বন্ধ আছে। এই যে ক্রিয়াপদের সাথে বাক্যের এই অন্য পদগুলোর যে সম্বন্ধ, তাকে বলা হয় কারক। তাহলে কারক কাকে বলবো আমরা? বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সাথে বাক্যের অন্যান্য পদগুলোর যে সম্বন্ধ, তাকে বলা হয় কারক। দেখো,
আমি দেখাচ্ছি তোমাদেরকে। কারক কত প্রকার? 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান নিমিত্ত কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এই যে 6 প্রকার, তাহলে কারক কত প্রকার বললাম? 6 6 প্রকার। 6 প্রকার। এবার আমরা প্রত্যেকটি কারক সম্পর্কে জেনে নেব। কর্তৃকারক আমরা কাকে বলবো? প্রথমে আমরা জানবো কর্তৃকারক আমরা কাকে বলবো। বাক্যে যে কাজটি করে বা যে ব্যক্তি বা বস্তু কাজটি করে বা যে যার মাধ্যমে কাজটা সম্পন্ন হয় তাকে বলা হয় কর্তা। তাকে কি বলা হয়? কর্তা। যেমন তোমরা এখন লিখেছো ছেলেটি বল মাঠে বল খেলছে, তাহলে কে কে খেলছে? ছেলেটি। কর্তাকে ছেলেটি। ঠিক তেমনি তাহলে বাক্যে যে ব্যক্তি বা বস্তু কাজটি নিজে করে বা কাউকে দিয়ে করায় তা তিনি হচ্ছেন কর্তা। আর কর্তার সাথে যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তোমাদেরকে। ধরো খুব ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। অশোকবাবু বৃদ্ধ হয়েছেন। কি হয়েছেন? বৃদ্ধ হয়েছেন। কে হয়েছেন? অশোকবাবু। অশোকবাবু। বসু। তাহলে কর্তাকে অশোকবাবু। এই ক্রিয়াপদের সাথে কর্তার যে সম্বন্ধ তাকে বলা হয় কর্তৃকারক। ক্রিয়াপদের সাথে কর্তার যে সম্বন্ধ তাকে কি বলা হয়? কর্তৃকারক। আবার এখানে তো কর্তা নিজেই আছেন। কর্তা যখন কাজটা করান সেক্ষেত্রে ওই কর্তাকে বলা হয় প্রযোজক কর্তা। কর্তা যখন নিজে কাজটি না করে, দেখো কর্তৃকারক আসছে তোমাদের এখানে, কর্তা যখন নিজে কাজটি না করে অন্য কাউকে দিয়ে কাজটি করান তখন তাকে বলা হয় প্রযোজক কর্তা। বোঝা গেছে কর্তৃকারক আমরা কাকে বললাম। এবার এর পরের কারকটি কি কারক? কর্মকারক। কর্মকারক যেমন যদু বইটি পড়ছে। কে পড়ছে? ক্রিয়াপদ কোনটি? পড়ছে। পড়ছে। কে পড়ছে? যদু। যদু। বসো। তাহলে যদু হচ্ছে কর্তা। কর্তা আমরা পড়ে গেছি। এবার কি পড়ছে? বই পড়ছে। বই পড়ছে। তাহলে বই হচ্ছে কর্ম। বসো। বই হচ্ছে কর্ম। আমরা তাহলে কর্ম কোনটি? কর্ম হচ্ছে এই যে পড়া কাজটা, এই বইটি ছাড়া সম্পূর্ণ হবে না। আমরা যদি বলি যদু পড়ছে, কি পড়ছে আমরা ঠিক বুঝতে পারছি না, তাই তো? তাহলে যদু বইটি পড়ছে। তাহলে এই যে ক্রিয়া, ক্রিয়া সম্পূর্ণ হচ্ছে কি দিয়ে? বইটি দিয়ে। তাহলে কর্তা ক্রিয়া যার দ্বারা সম্পূর্ণতা লাভ করে, যে পদটি ক্রিয়াকে সম্পূর্ণভাবে প্রকাশ করে তাকে বলা হয় কর্মকারক। যার দ্বারা ক্রিয়া সম্পূর্ণতা লাভ করে তাকে বলা হয় কর্মকারক। কারণ এখানে রয়েছে রিয়া কবিতা পড়ে। কি পড়ে? রিয়া কবিতা পড়ে। কবিতা হচ্ছে তার কর্ম। এবার আমরা পড়ব করণকারক। তৃতীয় কারকটি হচ্ছে, কারকের তৃতীয় ভাগটি হচ্ছে করণকারক। করণকারক কি? দেখো, আমার চোখ দিয়ে দেখি। ক্রিয়া কোনটা? দেখি। দেখি। কি দিয়ে দেখি? চোখ দিয়ে। চোখ দিয়ে দেখি। তাহলে ক্রিয়া, ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে দেখি। এই দেখা যে কাজটা ক্রিয়া, সেটা কার দ্বারা হচ্ছে? কার দ্বারা হচ্ছে? বলো সুতপা। চোখের দ্বারা। চোখের দ্বারা হচ্ছে। ক্রিয়া কাজটা কার দ্বারা হচ্ছে? বসো। চোখের দ্বারা হচ্ছে। তাহলে কি দিয়ে দেখছি? চোখ দিয়ে দেখছি। তাহলে আমরা দেখছি এখানে কর্তা, তাহলে যার দ্বারা কাজটি সম্পন্ন করেন, যেভাবে কাজটি করে
ঠিক আছে। এবার এটা বিভিন্নভাবে হতে পারে। আমরা কলম দিয়ে লিখি, এই যে তোমরা লিখছো কি দিয়ে লিখছো? কলম দিয়ে লিখছো। তাহলে এই যে লেখা কাজটা কি দিয়ে সম্পন্ন করছো? কলম দিয়ে লিখছো। তাহলে এই আমরা কলম দিয়ে লিখি, কি দিয়ে লিখি? কলম দিয়ে লিখি বা কলম দ্বারা লিখি। তাহলে এই যে যার মাধ্যমে, যাকে দিয়ে কাজটা সম্পন্ন করা হয়, একজন কাজ করছে, কাজটা কি কাজ করছে, কিসের কি দিয়ে কাজটা করা হচ্ছে, সেই দিয়ে দ্বারা দিয়া যে যে জিনিস দিয়ে আমরা কাজটা করি, যার সাহায্যে কাজটা করি, তাকে বলা হয় করণ কারক। এবারে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে সম্প্রদান বা এবং নিমিত্ত কারক, বা নয় সম্প্রদান এবং নিমিত্ত কারক। আগে শুধু সম্প্রদান কারক ছিল, তারপর দেখা গেল আসলে সম্প্রদান কারকটা সব ক্ষেত্রে সম্প্রদান হয় না। এরপর হয়ে গেল সম্প্রদান এবং নিমিত্ত কারক। সম্প্রদান কথাটার অর্থ কি? সম্প্রদান কি? সম্প্রদান হচ্ছে জন্য। তুমি কিন্তু ঠিক বলনি, বসো বসো, আমি বলছি। সম্প্রদান কথার অর্থ হচ্ছে সত্য ত্যাগ করে দান করা। অর্থাৎ যে কাজটা আমি করছি, যে জিনিসটা আমি দিচ্ছি, তার মধ্যে আমার আর কোনো স্বার্থ নেই, সেটা আর আমি ফিরিয়ে নেব না, তাকে বলা হয় সম্প্রদান। এটাই হচ্ছে সম্প্রদান। আর এটা যখন বাক্যে ব্যবহৃত হয়, ক্রিয়ার সঙ্গে তার সম্পর্ক যুক্ত হয়, তখন সেটা হয় সম্প্রদান কারক। যেমন ধরো, ক্ষুধার্তকে অন্ন দাও। কাকে অন্ন দাও? ক্ষুধার্তকে অন্ন দাও। বসো। কাকে অন্ন দিচ্ছি? ক্ষুধার্তকে। এখানে সত্য ত্যাগ করে, তার থেকে অন্ন কি আর আমি নিয়ে নেব? অন্ন তো আর আমি তার কাছ থেকে নেব না। তাকে অন্ন দেওয়া হচ্ছে, সে ক্ষুধার্ত। এই যে ক্ষুধার্তকে অন্ন দাও, এখানে কোনো স্বার্থ নেই, সত্য ত্যাগ করে এই দানটি হচ্ছে। তাহলে ক্রিয়া যখন যে কাজটা করে, সেখানে যখন স্বার্থ থাকে না, সত্য ত্যাগ করে যখন কাজটি করে, তাকে বলা হয় সম্প্রদান কারক। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। আরেকটি রয়েছে এখানে কি কারক? সম্প্রদান কারক এবং নিমিত্ত কারক। দেখো, নিমিত্ত কারক আমরা কাকে বলবো? যার জন্য সম্প্রদান হয়ে গেল, একেবারে আমি সত্য ত্যাগ করে দান করে দিলাম। সম্প্রদানটা কোনটা হয়ে গেল? আমি সত্য ত্যাগ করে দান করে দিলাম, আমার আর কিছু নেই। আর নিমিত্ত, নিমিত্ত কথাটির অর্থ কি? নিমিত্ত কথাটির অর্থ হচ্ছে জন্য। জন্য। বসু। নিমিত্ত কথার অর্থ হচ্ছে জন্য। অর্থাৎ কারোর জন্য আমি কিছু দিলাম, বা কারোর জন্য কিছু, যেমন ধরো বললাম রজককে কাপড় দাও। রজককে কাপড় কেন দেবো? ধোয়ার জন্য। সে তো আর আমার কাপড় রেখে দেবে না, কাপড় আমাকে আবার ফেরত দিয়ে দেবে। তাহলে এটা তাকে আমি সত্য ত্যাগ করে দান করে দিচ্ছি না, সে আবার আমাকে এটা ফেরত দেবে। এই জন্য রজককে আমি ধোয়ার জন্য দিচ্ছি। তাহলে ওইখানে হচ্ছে নিমিত্ত। যেমন ধরো রোগে ওষুধ চাই। কি চাই? রোগে চাই ওষুধ। তাহলে ওষুধটা কিসের জন্য চাই? রোগের জন্য। ওষুধ চাই রোগের জন্য। তাহলে যার জন্য কিছু করা বোঝায়, তখন কি বলা হয়? নিমিত্ত কারক।
সম্প্রদান কারক আর নিমিত্ত কারক যখন আসবে তখন আমরা এতক্ষণ আমরা কি দেখেছিলাম, ক্রিয়াকে আমরা প্রশ্ন করে করে কারকগুলো বের করেছি, ক্রিয়াকে প্রশ্ন করেছি। তো এখানেও কাদের জন্য করছি সেটা আমরা প্রশ্ন করব, ঠিক আছে, কাদের জন্য করছি। এবার যেটা সত্ত্বত্যাগ করে দান বোঝাবে তখন হবে কি কারক, সম্প্রদান কারক। আর যখন আমি এর জন্য করব সেটা আমার ফেরত যোগ্য বা কারোর জন্য করছি সেটা হচ্ছে নিমিত্ত কারক। তাহলে আমরা সম্প্রদান পড়লাম আর নিমিত্ত কারক পড়লাম। কটা কারক চলে গেল বলতে পারো? কটা লিখেছিলে? কারক কত প্রকার বলেছিলাম? 6 প্রকার। বলো। কারক 6 প্রকার। হ্যাঁ, সম্প্রদান কারক আর নিমিত্ত কারক পর্যন্ত আমরা লিখেছি। বসো। এবারে আমরা পড়ব অপাদান কারক। আমি উদাহরণটা দিই, উদাহরণ থেকে দেখি তোমরা কতটা বুঝতে পারো। আমার চোখ থেকে জল পড়ছে, ক্রিয়া কোনটা? পড়ছে। পড়ছে, ক্রিয়া হচ্ছে পড়ছে। বসো। কি পড়ছে? জল পড়ছে। জল পড়ছে। কি কারক? কর্মকারক। বসো। কি কারক? কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? কর্মকারক। কোথা থেকে পড়ছে? চোখ থেকে। চোখ থেকে। কোথা থেকে পড়ছে? চোখ থেকে। বসো। এই যে চোখ থেকে জল পড়ছে, তাহলে ক্রিয়া কি? পড়ছে। কি পড়ছে? জল পড়ছে। কোথা থেকে পড়ছে? চোখ থেকে। তাহলে ক্রিয়ার উৎপত্তি কোথা থেকে? চোখ থেকে। আর যেমন ধরো সর্ষে থেকে তেল হয়, সর্ষে থেকে কি হয়? তেল হয়। সর্ষে থেকে তেল হয়। কোথা থেকে তেল হয়? সর্ষে থেকে হয়। তাহলে এই তেল হওয়াটা তার উৎপত্তি কোথায়? সর্ষে। তাহলে ক্রিয়া এখানে যেমন জল পড়ছে, জলের উৎপত্তি চোখ থেকে। এখানে তেল হয়, তেল কোথা থেকে হচ্ছে? সর্ষে থেকে। এই যে ক্রিয়ার উৎপত্তি স্থল, ক্রিয়ার যেখান থেকে উৎপত্তি, সেই উৎপত্তি স্থল বা যেখান থেকে সূচনা হয়। এখন আমাদের কোথা থেকে, ধরো আমি বললাম বটতলা থেকে বাসটা ছেড়েছে। কোথা থেকে বাস ছাড়লো? বটতলা থেকে বাস ছাড়লো। তাহলে ক্রিয়ার উৎপত্তি স্থল যেটা, যেখান থেকে ক্রিয়ার নির্গত হচ্ছে বা উৎপত্তি হচ্ছে, প্রেরিত হচ্ছে, চালিত হচ্ছেও বোঝাতে পারে। অর্থাৎ ক্রিয়া যেখান থেকে সূচনা হয়, সৃষ্টি হয়, এই পদটিকে বলা হয় অপাদান কারক। ক্রিয়ার সঙ্গে যখন তার সৃষ্টির সম্পর্ক বা সূচনার সম্পর্ক, উৎপন্নের সম্বন্ধ, সেটাকে বলা হয় অপাদান কারক। দেখো, অপাদান কারক ক্রিয়ার উৎপত্তি স্থল বা সূচনা স্থানকে অপাদান কারক বলে। আমি সংজ্ঞাগুলো এখানে লিখে দিয়েছি, কারণ বোর্ডে তো লিখছি না, তোমরা সংজ্ঞাগুলো এখান থেকে তুলে নাও। এবারে আমরা যাচ্ছি আমাদের শেষ কারক, অধিকরণ কারক। অধিকরণ কথাটার মধ্যেই রয়েছে এর সংজ্ঞাটি। যেমন ধরো মাঝরাতে শঙ্করের ঘুম ভেঙে গেল। ক্রিয়া কোনটা? ভেঙে গেল। ভেঙে গেল। কখন ভেঙে গেল? মাঝরাতে। বসো। কখন ভেঙে গেছে? মাঝরাতে। এতক্ষণ ধরে যে আমরা এলাম, আমরা ক্রিয়াকে কি প্রশ্ন করেছি? প্রথম কর্তৃকারকে করেছি কে, কর্মকারকে করেছি কি দিয়ে, করণ কারকে করেছি কিসের দ্বারা, কিভাবে, সম্প্রদান কারকে করেছি কাদের জন্য, কাদের কাদের, আর অপাদানে করেছি কোথা থেকে। এখানে কি প্রশ্ন করলাম? ভেঙে গেল। কখন ভেঙে গেল? এখানে কি প্রশ্ন করলাম ক্রিয়াকে? কখন ভেঙে গেল। কখন ভেঙে গেছে? মাঝরাতে। আবার যেমন ধরো
বাঘ বনে বাস করে। বাঘ কোথায় বাস করে? বনে বাস করে। তাহলে এখানে ক্রিয়া কোনটা? কর, তাই তো? কোথায় বাস করে? বনে। বনে। তাহলে এখানে প্রশ্ন করছি কোথায়। তাহলে কাজটি, এই যে ক্রিয়াটি ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, বাস করছে, কোথায় হচ্ছে? ঘুম ভেঙে গেছে কখন? মাঝরাতে। বাস করছে কোথায়? বনে। বনে। অধিকরণ অর্থাৎ ক্রিয়ার আধার। ক্রিয়ার আধার, আধার বলতে হচ্ছে যাকে আশ্রয় করে কাজটি হয় বা যাকে অবলম্বন করে কাজটি হচ্ছে, সেই যে ক্রিয়ার আধারটুকু, এই আধারটুকুকে বলা হয় অধিকরণ কারক। অর্থাৎ কি, ক্রিয়া যেই জায়গাতে সম্পন্ন হয় বা যে সময়ে সম্পন্ন হয়, যে বিষয়ের উপর সম্পন্ন হয়, যখন বোঝাবে সেই সম্বন্ধটিকে পদের সঙ্গে, সেই সম্বন্ধটিকে বলা হয় অধিকরণ কারক। বুঝতে পেরেছো? কোথাও কিছু রয়েছে যে এই জায়গাটা বুঝতে পারছি না বা একটু বলতে হবে? বোঝা গেছে? আচ্ছা, দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, ভারতে গঙ্গা নদী প্রবাহিত। কোথায় প্রবাহিত? ভারতে। অধিকরণ কারক তাহলে কাকে বলছি? বলো। যে স্থানে বা কালে ক্রিয়া সম্পন্ন হয় অর্থাৎ ক্রিয়ার আশ্রয়কে অধিকরণ কারক বলা হয়। বসো। এতক্ষণ যে আমরা এই 6টা কারক পড়লাম, এই কারকগুলো আমরা কি করে বের করেছি? কিভাবে এই কারকগুলো আমরা নির্ণয় করলাম? তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকে কারক নির্ণয় করো। এই কারকগুলো আমরা কি করে নির্ণয় করব? তাহলে ক্রিয়াপদকে প্রশ্ন করে। গুড, ভেরি গুড। বসো। আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করে কারক বের করব। এর আগে শুরুতে আমরা কি পড়েছিলাম? যে ক্রিয়াপদ ছাড়া বাক্য অসম্পূর্ণ থাকে। এবার ক্রিয়াপদকে আশ্রয় করে আমরা কি করব? কারক নির্ণয় করব। এবার আমি একটি উদাহরণ দেব, যার মধ্য থেকে তোমরা এই একটি উদাহরণকে মনে রাখলে পেয়ে যাবে প্রত্যেকটা কারকের নাম। প্রত্যেকটা কারককে আমরা এর থেকে ব্যবহার করতে পারবো। দেখো এখানে, রাজা হর্ষবর্ধন প্রয়াগে রাজকোষ থেকে নিজ হস্তে দরিদ্রদের ধন দান করলেন। ক্রিয়া কোনটি? ক্রিয়া কোনটি? দান করলেন। ঠিক আছে, এবার দান করলেন কে? দেখো, কে দান করলেন? কর্তৃকারক। কি দান করলেন? কর্মকারক। কি দিয়ে দান করলেন? করণকারক। কাদের দান করলেন? সম্প্রদান কারক। কোথা থেকে দান করলেন? অপাদান কারক। কোথায় দান করলেন? অধিকরণ কারক। এই একটি উদাহরণের মাধ্যমে, এই একটা উদাহরণ যদি তোমরা মনে রাখো, তাহলে তোমরা সবকটা কারক একটি উদাহরণ থেকে বের করে নিতে পারবে। তাহলে আমাদের এটা মনে রাখলে কি হবে? পরীক্ষায় আমরা কারকগুলো বের করতে আমাদের সুবিধা হবে, আমাদের অনুশীলনটা থাকলে ভালো হবে। আচ্ছা, এই কারক ছাড়া বাক্যে আরো কিছু পদ থাকে, কখনো কখনো কিছু পদের অবস্থান থাকে, যাদেরকে আমরা বলি সম্বন্ধ পদ বা সম্বোধন পদ। সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। ক্রিয়াপদ তাদেরকে কারক বলা যায় না, বলা হয় সম্বন্ধ পদ। যেমন নমিতার বই, গাছের ছায়া। আর বাক্যের গতি ভেঙে যখন বিশেষভাবে আহ্বান করা হয় তাকে বলা হয় সম্বোধন পদ। যেমন রে পাষণ্ড, ওগো মায়েরা, কিংবা কথায় আমরা অনেক সময় বলি হে রাম, বলি তো। আজকের ক্লাসে তাহলে আমরা কি শিখলাম? কারক কত প্রকার? 6 প্রকার। কি কি বলো সুতপা? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান বা নিমিত্তকারক এবং নিমিত্তকারক। হ্যাঁ, অপাদানকারক, অধিকরণকারক। বসো। আর কি শিখেছি? সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। আগামী ক্লাসে আমরা কারক নির্ণয় করা শিখবো। কেমন? থ্যাংক ইউ।
ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। সাঁওতাল আদিবাসীদের জীবন জীবিকার উপর আঘাত আসে। এর পরিপ্রেক্ষিতে সাঁওতাল আদিবাসীরা অসন্তুষ্ট হয়ে বিদ্রোহ করতে বাধ্য হয়।